আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমাদের এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের আমরা আজকে কথা বলবো আমাদের যে গ্রামার আইটেমের কোশ্চেন নাম্বার 4, যেখানে আমাদেরকে ক্লজেস এবং ফ্রেজেস দিয়ে আমাদের যেই শূন্যস্থানগুলো থাকে সেগুলো পূরণ করতে হয়। এবং এখানে খুবই ভালো করে যদি আমরা একটু প্রিপারেশন নেই, আমরা সহজেই 5-এ 5 পেতে পারবো। তো আমি এই ভিডিওতে তোমাদের মাঝে তুলে ধরবো কিভাবে তোমরা সহজেই 5-এ 5 পেতে পারো। সো এই জিনিসটাকে আমরা আউটলাইনে ভাগ করেছি 6টা ভাগে। প্রথমটাতে আমরা স্যাম্পল কোশ্চেন দেখব, আসলে কিভাবে কোশ্চেনগুলো এসে থাকে। সেকেন্ড আমরা দেখব সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, অর্থাৎ এইখানে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা সেন্টেন্সগুলো বুঝতে পারছি কিনা। সেন্টেন্সগুলো যদি তুমি বুঝতে পারো তোমার জন্য এটা অনেক ইজিয়ার হয়ে যাবে। তারপর 3 নাম্বার আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন, অর্থাৎ আমরা জানি কনজাংশন কতটুকু ইম্পর্টেন্ট যখন আমরা এই ক্লজেস অ্যান্ড ফ্রেজেস গুলো করতে যাব। 4 নাম্বার আমরা দেখব রুলস, যেগুলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স রিলেটেড যে রুলস গুলো থাকবে। তারপর আমরা দেখব রুলস যেগুলো কম্পাউন্ড সেন্টেন্স রিলেটেড। আর 6 নাম্বার আমি তোমাদের সাথে শেয়ার করব অনেক ইম্পর্টেন্ট কিছু প্র্যাকটিস লিস্ট, যেগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে দেখা যাবে তোমার সবগুলো প্র্যাকটিস হয়ে যাবে। হয়তো সেগুলো একেবারে আসবে না, সেখান থেকে তুমি যে লেসনগুলো পাবে সেগুলোই আসবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেলে দেখার যে ইচ্ছাটা সেটা অনেক সময় থাকে না, তো এই জন্য আমি 2টা ভাগে ভাগ করেছি ভিডিওটাকে। প্রথম ভিডিওটা আমরা 1, 2, 3 নিয়ে আলোচনা করব এবং সেকেন্ড পার্ট ভিডিওটাতে আমরা 4, 5 এবং 6 নিয়ে আলোচনা করব। তুমি এই ভিডিওটি দেখার পরে একদিন পরে আমাদের সেকেন্ড ভিডিওটি আপলোড করা হবে, তো সেটা তোমরা আই বাটনে গিয়েও দেখে নিতে পারো। সো শুরু করি আমরা তাহলে। প্রথমে আমাদেরকে দেখতে হবে আমরা কিরকম স্যাম্পল কোশ্চেনগুলো আসবে। সো এখানে আমি 2টো কোশ্চেন দিয়েছি, তুমি দেখো যে প্রথম কোশ্চেনটিতে লেখা আছে হি আস্কড এ মেড ইফ শি কুড গিভ হিম সাম ফুড। সো এরকম দেওয়া থাকবে, এখানে যে কালো কালিতে অংশটুকু দেখছো এরকম দেওয়া থাকবে আর এটা গ্যাপ দেওয়া থাকবে, তো তোমাকে গ্যাপটা পূরণ করতে হবে। সো যখন লেখা থাকবে হি আস্কড আ মেড, সো সে একজন মেডকে জিজ্ঞাসা করলো। এখন মেড মানে কি, যারা ঘরে কাজ করে, তো তাদেরকে জিজ্ঞাসা করলো ইফ, তারপরে জায়গাটা তোমাকে পূরণ করতে হবে। এখন এখানে তুমি যে কোনো কিছু পূরণ করতে পারো, যেটা প্রাসঙ্গিক, যেটা অর্থ বহন করে সেরকম যে কোনো কিছু পূরণ করতে পারো। এখানে এরকম কোনো ধরা বাঁধার নিয়ম নেই যে তোমাকে এটাই পূরণ করতে হবে। হ্যাঁ, এখানে তোমাকে কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হলো টেন্স অনুযায়ী তুমি পূরণ করছো কিনা। এই ভাগে যদি আমি দেখতে পাচ্ছি এখানে পাস্ট টেন্স আছে, তো আমি এখানে যেটা দিব সেটাও কিন্তু আমাদের পাস্ট টেন্সেই করতে হবে। সো এইটা একটু মাথায় রাখতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো তুমি কতটুকু পড়লে বুঝতে পারছো। সো বারবার পড়বে যেন তুমি আসল মিনিংটাই বুঝতে পারো। সেকেন্ড সেন্টেন্সটাতে দেখো শি ইজ নট অনলি এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে শুধুমাত্র একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্টই না, বাট অলসো এ ভেরি ইন্ডাস্ট্রিয়াস গার্ল, কিন্তু সে অনেক পরিশ্রমীও। সো এইখানে তুমি প্রথম অংশটা যদি বুঝো, পরবর্তী অংশটা কিন্তু তুমি ব্যবহার করতে পারবে। এখন এইখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি নট অনলি, আর আমরা জানি নট অনলি থাকলে কিন্তু বাট অলসো ব্যবহার করতে হয়। তো আজকের ভিডিওটি দেখার পরে তোমার এগুলো নিয়ে আর কোনো কনফিউশনই থাকবে না। সিম্পল সেন্টেন্স কি, ফ্রেজ কি, ক্লজ কি এবং আমাদের কি কি জিনিস জানতে হবে সব তুমি জেনে যাবে। সো এখানে টোটাল 10টা কোশ্চেন থাকবে এরকম, এবং 10টা কোশ্চেনের প্রতিটাতে হাফ মার্কস করে, তোমাকে 10টি কোশ্চেনে হাফ মার্কস করে টোটাল 5 মার্কস, এবং আমি আশা করি ইনশাল্লাহ তোমরা সবাই 5-এ 5ই পাবে। সো এবার আমরা দেখে নিব সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এগুলো কি এবং এগুলো কেন আমাদের জানতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছিলাম একটু আগে, যেই গ্যাপ পূরণ করতে হবে সেখানে ফ্রেজ অথবা ক্লজ বসাতে হবে। এজন্য আমাদের প্রথমেই দেখতে হবে সেন্টেন্সটি কি সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। তাহলে এবার আমরা এক নজরে জেনে নিব ফ্রেজ, ক্লজ, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড কি। সো প্রথমে আমরা জেনে নিই ফ্রেজ কি। ফ্রেজ হলো কয়েকটি শব্দ বা অনেক সময় কয়েকটি শব্দ একত্রে বসে একটি অর্থ প্রকাশ করে। ওইসব শব্দগুলোর মধ্যে কোনো সমাপিকা ক্রিয়া থাকে না। তার মানে সহজ ভাষায় বলতে গেলে কতগুলো শব্দ যেগুলো একটা অর্থ প্রকাশ করে কিন্তু পুরোপুরি অর্থ সবসময় প্রকাশ করে না, বা সেইখানে একটা সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব থাকে না। অন্যদিকে আমরা যদি এবার ক্লজ দেখি, ক্লজ হলো সিম্পল সেন্টেন্সের মতো একটি সাবজেক্ট থাকবে এবং একটি প্রেডিকেট থাকবে। তো আমরা যদি গঠনটা একটু দেখি তাহলে দেখব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। এখন আমরা একটু ফ্রেজটা দেখি, এখানে দেখো লেখা আছে অন টুইসডে মর্নিং। সো অন টুইসডে মর্নিং, এখানে কিন্তু আমি কোনো ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি না। অন টুইসডে মর্নিং, এই 3টা শব্দ মিলে আমাকে একটা মিনিং দিচ্ছে মঙ্গলবার সকালে। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে এবং আদার কিছু ওয়ার্ডসও থাকবে। সো আমরা যদি একটা এক্সাম্পলটা দেখি, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে তুমি যদি দেখো এই বার্ডস এটা কিন্তু সাবজেক্ট
এবং এই ভার্ব এটা কিন্তু ফ্লাই। সো আমরা এখানে একটা ভার্বও দেখতে পাচ্ছি ফ্লাই, তারপরে আদার ওয়ার্ডস অর্থাৎ ইন দ্য স্কাই। তার মানে ক্লজ হলো আমরা যেখানে একটা সাবজেক্ট পাবো, একটা ভার্ব পাবো এবং আদার ওয়ার্ডসও পাবো, কিন্তু ফ্রেজে আমরা এই সবগুলো একসাথে পাবো না। সো আমি আশা করি তোমরা ফ্রেজ কি এবং ক্লজ কি এটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডে। সো গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার, একটা হলো সিম্পল, একটা হলো কমপ্লেক্স এবং একটা কম্পাউন্ড। সো সিম্পল সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্স হলো এখানে একটি সাবজেক্ট ও একটি ফাইনিট ভার্ব থাকে। সিম্পল সেন্টেন্স ছাড়া বাকি দুটি সেন্টেন্সে একের অধিক বাক্য কনজাংশন দ্বারা যুক্ত থাকে। তার মানে আমরা যদি এখন এক্সাম্পল দেখি এবং গঠনটা দেখি, আমাদের মধ্যে আর কোনো কনফিউশনই থাকবে না। এখানে মূলত একটা সাবজেক্ট থাকবে, একটি ফাইনিট ভার্ব থাকবে এবং আদার কিছু ওয়ার্ডস থাকবে। এখানে কোনো কিছু কিন্তু কনজাংশন দ্বারা যুক্ত থাকবে না। যেমন অ্যান ওল্ড ম্যান ওয়াজ ভেরি হাংরি, এখানে এই যে অ্যান ওল্ড ম্যান এটা হলো সাবজেক্ট এবং ওয়াজ এটা হলো ভার্ব, এবং আমরা দেখতে পাচ্ছি ভেরি হাংরি অর্থাৎ এটা হলো আদার ওয়ার্ডস। সো আমরা যখনই কোনো সিম্পল সেন্টেন্স দেখব সেখানে মাত্র একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনিট ভার্ব থাকবে। এবার আমরা দেখে নিব কমপ্লেক্স সেন্টেন্সের গঠন। সো কমপ্লেক্স সেন্টেন্সের গঠন তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা আদার ওয়ার্ডস থাকবে, আবার কনজাংশন, আবার সেম সাবজেক্ট ভার্ব আদার ওয়ার্ডস। তার মানে হলো কমপ্লেক্স সেন্টেন্সে আমরা দুটো ক্লজ দেখব। আমরা যদি সিম্পল সেন্টেন্সের কথা বলি, সিম্পল সেন্টেন্স আমরা মাত্র একটি ক্লজ দেখেছি, কিন্তু এই কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ কি এবং সাবঅর্ডিনেট ক্লজ কি? প্রিন্সিপাল ক্লজ হলো যেটা একদম স্বাধীন একটা অর্থ প্রকাশ করে, অর্থাৎ এই প্রিন্সিপাল ক্লজটা নিজের একটা মিনিং দেয়, সেটা যদি অন্য কোনো কিছু এটার সাথে যুক্তও না থাকে তারপরও এটা মিনিংফুল। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ মানে হলো এটাই প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে, অর্থাৎ এই প্রিন্সিপাল ক্লজটি যদি না থাকে তাহলে কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লজটি কোনো অর্থ প্রকাশ করতে পারবে না। সো কমপ্লেক্স সেন্টেন্সের গঠনে প্রিন্সিপাল ক্লজটা আগে আসতে পারে, তারপর সাবঅর্ডিনেট ক্লজটা আসতে পারে, অথবা সাবঅর্ডিনেট ক্লজটা আগে আসতে পারে তারপর প্রিন্সিপাল ক্লজটা আসতে পারে, এবং কনজাংশনটা সব সময় সাবঅর্ডিনেট ক্লজের আগে থাকবে। এটা যেন আমরা একটু মনে রাখি। যেমন দেখো এখানে সাবঅর্ডিনেট ক্লজের আগে কনজাংশন রয়েছে, আবার এখানে সাবঅর্ডিনেট ক্লজের আগে কনজাংশন রয়েছে। আমরা যদি এক্সাম্পলগুলো দেখি আমাদের মধ্যে একদমই ইজি হয়ে যাবে। সো দেখো এখানে লিখে আছে আই ওয়েন্ট টু কলেজ দো ইট ওয়াজ রেইনিং। এখানে যে আই ওয়েন্ট টু কলেজ এই পার্টটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, অন্যদিকে দো ইট ওয়াজ রেইনিং এর দো এর পরের জায়গাটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমি কিভাবে বুঝবো এটা প্রিন্সিপাল ক্লজ এবং এটা সাবঅর্ডিনেট ক্লজ? আগেই বলেছি কনজাংশনের পরের জায়গাটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এবং তুমি অন্য দিক দিয়েও বুঝতে পারবে যখন তুমি দেখবে যে যেই ক্লজটা আলাদা একটা অর্থ প্রকাশ করে সেটা স্বাধীনভাবে প্রকাশ করে। যেমন আমি যদি বলি আই ওয়েন্ট টু কলেজ, এখানে যদি আমি ফুল স্টপ দিয়ে দিতাম তাহলেও কিন্তু এটা একটা মিনিং দিত। যেমন আই ওয়েন্ট টু কলেজ, আমি কলেজে গিয়েছি, একদম পুরোপুরি একটা মিনিং দিচ্ছে। কিন্তু আমি যদি বলতাম দো ইট ওয়াজ রেইনিং এবং এখানে থেমে যেতাম, যদিও বৃষ্টি হচ্ছিল, তাহলে কি আমার পুরোপুরি সেন্টেন্সটা অর্থ প্রকাশ করছে না। আমার কিন্তু আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে যে এরপরে কি বলবো। সো এরপরে যদি আমি না বলি তাহলে কিন্তু এই সেন্টেন্সটা পুরোপুরি অর্থ দিচ্ছে না। সো এখন আমরা বুঝতে পারলাম প্রিন্সিপাল ক্লজ কি এবং সাবঅর্ডিনেট ক্লজ কি। আমরা যদি সেকেন্ড এক্সাম্পলটাতে দেখি, দো ইট ওয়াজ রেইনিং, যদিও বৃষ্টি হচ্ছিল, আই ওয়েন্ট টু কলেজ, আমি কলেজে গিয়েছিলাম। সো এখানে দেখতে পাচ্ছ যে সাবঅর্ডিনেট ক্লজটির আগে কনজাংশন রয়েছে, এবং এখানেও যদি তুমি বলো দো ইট ওয়াজ রেইনিং, যদিও বৃষ্টি হচ্ছিল, এবং থেমে যাও, তাহলে কিন্তু পুরোপুরি অর্থ প্রকাশ করবে না। কিন্তু তুমি যদি বলো দো ইট ওয়াজ রেইনিং আই ওয়েন্ট টু কলেজ, যদিও বৃষ্টি হচ্ছিল আমি কলেজে গিয়েছিলাম, একদম পুরোপুরি অর্থ প্রকাশ করে। অন্যদিকে তুমি যদি শুধু বলো আই ওয়েন্ট টু কলেজ, আমি কলেজে গিয়েছি, সেটাও কিন্তু পুরোপুরি অর্থ প্রকাশ করে। সো এবার আমরা দেখে নিব কম্পাউন্ড সেন্টেন্সের গঠন। কম্পাউন্ড সেন্টেন্সের গঠনটা দেখতে পাচ্ছ সাবজেক্ট ভার্ব আদার ওয়ার্ডস, তারপর কনজাংশন, সাবজেক্ট ভার্ব আদার ওয়ার্ডস। তার মানে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে গঠনগত কোনো কিন্তু চেঞ্জেস নেই। তাহলে এখানে কি চেঞ্জেসটা আসলে আসবে? আমরা যখন দেখেছি সেখানে প্রিন্সিপাল ক্লজ দেখেছি এবং সাবঅর্ডিনেট ক্লজ দেখেছি, অন্যদিকে এখানে থাকবে প্রিন্সিপাল ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। তো কোঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ দুইটাই আলাদা আলাদা মিনিং প্রকাশ করতে পারে, অর্থাৎ দুটোরই স্বাধীন মিনিং আছে, এবং দুটো একটা কনজাংশনের মাধ্যমে যুক্ত থেকে ওই কনজাংশন দ্বারা দুটো সেন্টেন্সের মধ্যে কোঅর্ডিনেট করবে বা দুটো সেন্টেন্সকে জোড়া লাগাবে। যেমন তুমি যদি একটু দেখো, আই ওয়েন্ট টু কলেজ, আমি কলেজে গিয়েছিলাম, বাট আই ফাউন্ড নোবডি ইন দ্য ক্লাস, আমি কাউকে ক্লাসে পাইনি। এখন তুমি যদি শুধু বলো আই ওয়েন্ট টু কলেজ, সেটাও একটা একদম পুরোপুরি স্বাধীন একটা সেন্টেন্স।
আবার যদি বলো আই ফাউন্ড নোবডি ইন দ্য ক্লাস, আমি কাউকে ক্লাসে পাইনি, এটাও কিন্তু পুরোপুরি স্বাধীন একটা সেন্টেন্স। কিন্তু তুমি এই দুইটা স্বাধীন সেন্টেন্সকে যুক্ত করে একটার সাথে একটা কোঅর্ডিনেট করেছো। সো এখানে আই ওয়েন্ট টু কলেজ, আমি কলেজে গিয়েছিলাম, তারপর আই ওয়েন্ট টু কলেজ বাট আই ফাউন্ড নোবডি ইন দ্য ক্লাস, কিন্তু আমি কাউকে ক্লাসে পাইনি। তার মানে এই কাজটা তুমি করেছো, তারপরে তুমি কাউকে দেখো নাই। এখন এই সেন্টেন্সটার সাথে সেন্টেন্সটা যুক্ত হয়ে আমরা দেখতে পারলাম এখানে যুক্ত হয়েছে প্রিন্সিপাল ক্লজের সাথে কোঅর্ডিনেট ক্লজ। এবং আমি আশা করি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নেই। এখন একটা কথা বলে দেই, এই 4 নম্বর কোশ্চেনে বেশিরভাগ প্রশ্ন আসবে কমপ্লেক্স সেন্টেন্স থেকে। তো আজকের এই লেসনের শেষ অর্থাৎ 3 নম্বর পার্টে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে আসা সবচেয়ে বেশি ব্যবহৃত কনজাংশনগুলো এবং সেগুলোর ব্যবহার জেনে নিব, যাতে আমাদের জন্য এই পার্টটা অনেক বেশি ইজি হয়ে যায়। সো এখানে দেখতে পাচ্ছ কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন। তো প্রথমেই যেটা লেখা আছে হু, হু মানে হচ্ছে যে, যিনি বা যারা। হুইচ মানে হলো যা, যাহা বা যেটি। দ্যাট মানে হলো যে, যিনি, যাহা, যে। এদেরকে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজও বলা হয়। এরা নাউন প্রনাউনের সাথে সম্বন্ধ প্রকাশ করে এবং এই উক্ত নাউন প্রনাউন রিলেটিভ ক্লজের ঠিক পূর্বে বসে। তার মানে হলো আমরা রিলেটিভ ক্লজের একদম আগেই বসাবো আমাদের হু, হুইচ অথবা দ্যাট। যেমন আমরা যদি সেন্টেন্সগুলো পড়ি, দ্য বয় হু স্যাট বিসাইড হিম ওয়াজ হিজ সন, যেই বালকটা তার পাশে বসেছিল সে তার পুত্র ছিল। সো এই হু এর মাধ্যমে কিন্তু আমি এই রিলেটিভ ক্লজটার কিন্তু জোড়া লাগিয়েছি। এখন এই হু কিন্তু আমার এই রিলেটিভ ক্লজটার আগেই বসেছে। আবার যদি তুমি দেখো, দ্য ডাইনিং রুম ওয়াজ ডিরেক্টলি অফ দ্য কিচেন হুইচ ওয়াজ অলসো ল্যাবিশ, অর্থাৎ এই যে ডাইনিং রুমটার কথা বলছে এটা খুবই বিলাসবহুল ছিল। আবার যদি দেখো, হোয়াট এ লাভলি ভিউ দ্যাট ওয়াজ, অর্থাৎ ওই যেই জায়গাটা তুমি দেখেছো সেটা অনেক সুন্দর একটা দৃশ্য ছিল। সো এই দ্যাট, হুইচ, হু এগুলোর মাধ্যমে আমরা আমাদের নাউন বা প্রনাউনের সাথে সম্বন্ধ প্রকাশ করি এবং এই রিলেটিভ ক্লজগুলো এগুলো রিলেটিভ ক্লজের ঠিক পূর্বে বসে। সেকেন্ডে আমরা দেখব ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ। সো ওয়েন মানে হচ্ছে কখন, ওয়্যার মানে হচ্ছে কোথায়, ওয়াই মানে হচ্ছে কেন, হাউ মানে হচ্ছে কিভাবে। এদেরকে নাউন ক্লজও বলা হয়। আর এরা বাক্যের মধ্যে বিভিন্ন অবস্থান নিতে পারে, অর্থাৎ এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত পারে, অবজেক্ট অথবা প্রিপোজিশনাল ফ্রেজ রূপও ব্যবহৃত হতে পারে। সো এক্সাম্পলগুলো দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, লেট মি নো অ্যাট ওয়ান্স ওয়েন ইউ উইল স্টার্ট, আমাকে একেবারে জানাবে যখন তোমরা শুরু করবে। সো এই যে ওয়েন, ওয়েন কিন্তু আমি বাক্যের মাঝখানে বসিয়েছি এবং কখন মিন করেছে। সো আবার দেখো, হোয়ার ডিড ইউ সি দ্যাম, কোথায় তুমি তাদেরকে দেখেছো, এই হোয়ার কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার যদি তুমি দেখো, দ্যাট ওয়াজ হোয়াই দ্য পিপল ওয়ার সো গ্ল্যাড টু সি ইউ, এই কারণেই মানুষ তোমাকে দেখে খুবই আনন্দিত হয়েছে। সো এই হোয়াই কিন্তু আমরা বাক্যের মাঝখানে বসিয়েছি। আবার যদি দেখো, উইল ইউ শো মি হাউ টু ডু দ্যাট, তুমি কি আমাকে একটু দেখাবে কিভাবে এটা করতে হবে। সো এই হাউ আমরা বাক্যের মাঝখানে বসিয়েছি। সো আমরা দেখলাম আমরা এই ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ এগুলোকে সাবজেক্ট, অবজেক্ট এবং প্রিপোজিশনাল ফ্রেজ রূপেও বসাতে পারি। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে এগুলো আমরা কিভাবে বসাবো। সো আমরা সেকেন্ড পার্টে যখন রুল নিয়ে কথা বলবো তখন এগুলো তোমাদের জন্য আরো ইজিয়ার হয়ে যাবে। বাট তুমি যদি এখন এই কনজাংশনগুলো সম্পর্কে ভালো ধারণা রাখো তাহলে ওই সময় তোমার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে এবং যখন তুমি প্র্যাকটিস করতে যাবে তোমার কাছে অনেক ইজি লাগবে। সো আমরা 3 নাম্বারটা দেখি। 3 নম্বরে বিকজ, অ্যাজ, সিন্স, ফর এগুলো আমরা কোনো কার্য সম্পাদন হওয়া বা না হওয়ার কারণ বোঝাতে ব্যবহার করব। তার মানে বিকজ, অ্যাজ, সিন্স, ফর এগুলো আমরা কোনো কিছু কারণ বোঝাতে ব্যবহার করব। যেমন দেখো, সিন্স ইট ওয়াজ রেইনিং হেভিলি উই স্টেড অ্যাট হোম, যেহেতু বৃষ্টি শুরু হয়েছে সেহেতু আমরা বাসায় ছিলাম। সো এইখানে আমরা বিকজ, অ্যাজ, ফর যে কোনো কিছু ব্যবহার করতে পারতাম এবং সবগুলো ব্যবহার হবে কোনো কিছুর কারণ বোঝাতে। তারপর দেখো 4 নাম্বারে আছে ইফ, ইন কেস, প্রোভাইডেড, প্রোভাইডিং দ্যাট, আনলেস, হ্যাড, ওয়েদার। এই প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু মিনিং আছে। তারপর সবগুলো যদি আমরা এক কথায় বলি তাহলে হলো এগুলো সবগুলো শর্ত বোঝাতে ব্যবহৃত হবে। যেমন ইফ এ ম্যান সজ গুড সিডস হি উইল গেট গুড রেজাল্ট, অর্থাৎ একটা মানুষ যদি ভালো বীজ বপন করে তাহলে সে ভালো রেজাল্ট পাবে। তার মানে এই যে একটা শর্ত, ভালো বীজ বপন করা, তাহলে সে ভালো রেজাল্ট পাবে। এরকম ইফ, ইন কেস, প্রোভাইডেড, প্রোভাইডিং দ্যাট, আনলেস, হ্যাড, ওয়েদার এই সবগুলো ক্ষেত্রে আমরা যখন শর্ত বোঝাবো তখন আমরা এগুলো ব্যবহার করব। এবার আমরা দেখি দো অলদো। দো অলদো মানে হচ্ছে যদিও, তবুও,
ইভেন ইফ মানে হচ্ছে এমনকি তবুও। তার মানে আমরা যখন প্রিন্সিপাল ক্লজটার সাথে একটা বিপরীত ধারণা প্রকাশ করার জন্য ব্যবহার করব, ঠিক তখনই আমরা এই দো এবং অলদো ব্যবহার করব। যেমন দেখো এখানে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, শি হ্যাজ লট অফ হেরিটেজেস, এটার অনেক ঐতিহ্য আছে। সো আমরা প্রথমে কথাটা বললাম অনেক ছোট দেশ, তারপর কিন্তু আমরা ভালো একটা জিনিস তুলে ধরলাম। সো এই বিপরীত অর্থ যখন প্রকাশ করব তখন আমরা দো অলদো ইভেন ইফ এগুলো ব্যবহার করব। সো যখনই বাক্যতে আমরা দো অলদো ইভেন ইফ ইভেন এগুলো দেখব, তখন আমরা যেই পরবর্তী যেই সেন্টেন্সটা লিখবো অর্থাৎ কমপ্লিট করব, সেখানে কিন্তু আমাদেরকে বিপরীত অর্থ লিখতে হবে। তারপর দেখো দেন, সো ডট ডট এস, সাস ডট ডট এস ডট ডট এস, এগুলো আমরা ব্যবহার করব এক কথায় তুলনা বোঝাতে। যেমন ইট ইজ বেটার টু বি ওয়াইজ দেন ওয়েলদি, সম্পদশালী হওয়ার চেয়ে জ্ঞানী হওয়া ভালো, সে বলেছে। সো এখানে আমরা দুইটা জিনিসের সাথে তুলনা করেছি, ওয়াইজ এবং ওয়েলদি। সো এই জন্য আমি এখানে দেন ব্যবহার করছি। সো ডট ডট, সো ডট ডট এস, সাস ডট ডট এস ডট ডট এস বা দেন, এগুলো যখন থাকবে তখন আমরা কোনো কিছু তুলনা করব। তারপরে যদি থাকে সো ডট ডট দ্যাট, তার মানে এতই যে, এগুলো সাধারণত বসবে যখন আমরা কোনো ফলাফল বসাবো। যেমন I was so sleepy that I could not keep my eyes open, মানে আমার এত ঘুম পাচ্ছিল যে আমি আমার দুই চোখ খুলে রাখতে পারছিলাম না। সো এই যে I was so sleepy, এটা হচ্ছে একটা কারণ, আর এটার কারণে যে ফলাফল হয়েছে। তার মানে যেহেতু আমার ঘুম পাচ্ছিল তার জন্য আমি চোখটা খোলা রাখতে পারছিলাম না। সো যদি এরকম থাকে I was so sleepy, তারপর দ্যাট, এরপর আমি একটা ফলাফল এরকম কোনো কিছু বসাবো। তারপর দ্যাট বা ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট বা লিস্ট। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, এগুলো সবগুলোর মিনিং সেম, অর্থাৎ যাতে। আর লিস্ট আমরা তখন বোঝাবো যখন এই জন্য যে, নইলে, নতুবা, নচেত, না হলে, এই বয়ে যে, এগুলো উদ্দেশ্য বোঝাতে। যেমন মাই সন ওয়েন্ট টু বেড আর্লি ইয়েস্টারডে, আমার যেই পুত্র সে তাড়াতাড়ি হচ্ছে ঘুমাতে গিয়েছে গতকাল, সো দ্যাট হি কুড গেট আপ অন টাইম দিস মর্নিং, মানে এই উদ্দেশ্যে যেন সে তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠতে পারে। তারপর আবার দে ফিয়ার টু স্পেয়ার হিম লেস্ট হি শুড রিপোর্ট দ্য ম্যাটার টু দ্য কিং, সো তারা ভয় পাচ্ছে ওকে ছেড়ে দিতে, কারণ যদি ওকে ছেড়ে দেয়, লেস্ট, ওকে ছেড়ে দিলে সে এই কারণটা রাজাকে বলে দিবে। সো আমরা কখন লিস্ট ইউজ করব? যখন যে সো দ্যাট বা লিস্ট থাকবে, তারপর আমাদের কোনো একটা উদ্দেশ্য এরকম কোনো একটা সেন্টেন্স বসাতে হবে। হোয়েন হোয়াইল মানে হলো যখন তখন, টিল মানে যতক্ষণ পর্যন্ত, আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না, বিফোর মানে আগে বা পূর্বে, আফটার মানে পরে, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড ডট ডট ওয়েন, স্কেয়ার্সলি হ্যাড ডট ডট ওয়েন, এগুলোর মানে হচ্ছে হতে না হতেই, যেতে না যেতেই, আসতে না আসতেই। অ্যাজ সুন অ্যাজ মানে হলো যেই মাত্র, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, অ্যাজ লং অ্যাজ। সো ইট ইজ টাইম মানে হচ্ছে আমরা শুডের বদলে, যেমন এটাই এই সময় করা উচিত, ইট ইজ হাই টাইম এখনই করা উচিত। অ্যাজ লং অ্যাজ মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত। এগুলো প্রিন্সিপাল ক্লজের কোনো কার্য সম্পাদনের সময়কে নির্দেশ করে। অর্থাৎ যখনই আমরা হচ্ছে এগুলো দেখবো তখন আমাদেরকে বুঝতে হবে, তারপরে আমরা যেই জিনিসটা লিখবো সেখানে আমরা একটা কার্য সম্পাদনের একটা সময়কে নির্দেশ করব। যেমন হি প্রমিসড টু কল অ্যাজ সুন অ্যাজ এনিথিং ওয়াজ হিয়ার্ড, সে আমাদেরকে প্রতিজ্ঞা করেছে সে কল করবে যখনই সে কিছু শুনবে। সো সে কিছু শোনা মাত্রই আমাকে কল করবে বলে প্রতিজ্ঞা করেছে। হোয়ার এবার যেখানেই প্রিন্সিপাল ক্লজের কোনো কার্য সম্পাদনের স্থানকে নির্দেশ করে। যেমন হোয়ার এবার দে ওয়েন্ট, দে ওয়ার লাইকলি টু বি ইন্টারাপ্টেড, যেখানেই তারা গিয়ে থাকুক তারা সেখানেই সমস্যার সম্মুখীন হবে। সো এই যে আমরা এগুলো দেখতে পাচ্ছি, যখন আমরা যেখানেই দেখব তখন আমরা বাক্যের পরবর্তী জায়গাটা বুঝাবো কোনো একটা কার্য সম্পাদনের স্থান। অ্যাজ ইফ, অ্যাজ দো মানে হলো যেন, যেমন হি কন্টিনিউড অ্যাজ ইফ হি ডিড নট হিয়ার, সে হচ্ছে কথা চালিয়ে গেল যেন সে শুনিনি। হোয়েন এভার মানে হলো যখনই, আই উইল ব্রিং ইউ ব্যাক হেয়ার হোয়েন এভার ইউ ওয়ান্ট, আমি তোমাকে এখানে ফিরিয়ে আনবো যখনই তুমি চাও। সো এই কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশনগুলো জানার সর্বপ্রথম কারণটা ছিল এটাই, আমরা যেন সুন্দর মতো যেন পরবর্তীতে যে রুলসগুলো বলবো রুলসগুলো যেন আমরা বুঝতে পারি, এবং এই কনজাংশনগুলো জানা থাকলে আমাদের জন্য এই জিনিসটা অনেক ইজিয়ার হয়ে যাবে। সো পরবর্তী পার্টে বাকি কথাগুলো আমরা বলবো। আশা করি এই পার্ট নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। যদি সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তুমি পাও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।